হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম ভারতের জনসংখ্যা অর্থাৎ ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে ইন্ডিয়ান জিওগ্রাফি বলে যে টপিকটা আছে সেই টপিকের আন্ডারে ভারতের জনসংখ্যা হচ্ছে ইউনিট 1 এর অন্তর্গত। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখবো এবং জানবো যে ভারতের জনসংখ্যা যে লেসনটা আছে সেই লেসনে কি কি টপিক আছে এবং এই লেসনটার বিস্তারিত ব্যাখ্যা থাকছে আমাদের এই ভিডিওতে। এবং স্টুডেন্ট, তোমরা খুব মন দিয়ে শোনো, তোমরা খুব মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবে, কারণ এই ইন্ডিয়ান জিওগ্রাফি টপিক থেকে তোমাদের ক্লাস 11-12 তে প্রশ্ন থাকবেই, কিন্তু পরবর্তীকালে কলেজ লেভেল বা বিভিন্ন কম্পিটিটিভ লেভেলেও কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন থাকে এই ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে। সুতরাং তোমরা খুব মন দিয়ে খুব পুঙ্খানুপুঙ্খভাবে বোঝার চেষ্টা করবে। আর যেহেতু ভারতের জনসংখ্যা বা পপুলেশন অফ ইন্ডিয়া, তাহলে এখানে তোমাকে প্রচুর পরিমাণে স্ট্যাটিস্টিক্যাল ডেটা মনে রাখতে হবে, কারণ পপুলেশন জিওগ্রাফি মানেই স্ট্যাটিস্টিক্যাল ডেটা। তো আমরা চেষ্টা করব খুব বেসিক বেসিক ডেটাগুলো মনে রাখার, কারণ এই ডেটার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এবার প্রচুর প্রশ্ন আসবে। যখন আমার এই এক্সপ্লেনেশন ভিডিওটা আপলোড হয়ে যাবে তারপরে কিন্তু আমি তোমাদের একটা এমসিকিউ ভিডিও প্রোভাইড করি, সেখানে আমি বিস্তারিত ব্যাখ্যা দিব কি রকম ভাবে এমসিকিউ বা স্ট্যাটিস্টিক্যাল ডেটা অনুযায়ী তোমাদের এবার প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে। এবং স্টুডেন্ট, যে বা যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করোনি অনলাইন বা অফলাইন ক্লাসের জন্য, খুব তাড়াতাড়ি যোগাযোগ করো। এখনো স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছে আমাদের কাছে, এবং আমাদের এবং তোমার দুজনের মিলিত প্রচেষ্টায় আমাদের অল টাইম চেষ্টা থাকে যে স্টুডেন্টরা যেন খুব ভালো রেজাল্ট করে, এবং আমাদের টার্গেট আমাদের এখানে পড়া সমস্ত স্টুডেন্টের নাম্বার যেন 80 থেকে 90+ হয়। এটা আমি অ্যাজ এ টিচার হিসাবে এবং স্টুডেন্ট হিসাবে তোমাদের দুজনের সহযোগিতায়, দুজনের পারস্পরিক সহযোগিতায় এই যে একটা সাফল্য যেন আমরা যেতে পারি, সেটাই আমরা বছরের প্রথম থেকে শুরু করে দিয়েছি কাজ। তো স্টুডেন্ট, তোমরা এই ভিডিওটা খুব মন দিয়ে দেখো এবং প্লিজ এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবী এবং ফ্রেন্ডস গ্রুপের মধ্যে শেয়ার করো, যাতে তারা উপকৃত হয় এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলো শুরু করা যাক। তো স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ভারতের জনসংখ্যা, পপুলেশন অফ ইন্ডিয়া। তো এখানে আমরা কি কি টপিক পড়বো? সবার প্রথমে একটা ইন্ট্রোডাকশন করতে হবে, এবং ভারতের জনসংখ্যার বন্টন আমাদের পড়তে হবে, ভারতের জনসংখ্যার বন্টনের তারতম্যের কারণগুলো পড়তে হবে, জনঘনত্ব এবং ভারতের জনসংখ্যা বৃদ্ধি, এবং ভারতের জনসংখ্যার গঠন। এই টপিকগুলো আমাদের এই অধ্যায়ের মাধ্যমে কমপ্লিট হবে। তাহলে দেখা যাক এখানে সবার প্রথমে কি বলেছে। ভারতের আদমশুমারি বা সেন্সাস অফ ইন্ডিয়া কাকে বলে? দেখো কি বলেছে, ভারতে প্রতি 10 বছর অন্তর জনগণনা সহ সমস্ত সামাজিক ও অর্থনৈতিক বিষয়বলী পরিসংখ্যানের নেওয়া হয়, একেই বলে সেন্সাস। মানে ভারতে 10 বছর অন্তর অন্তর যেই সামাজিক এবং অর্থনৈতিক টপিকগুলো নিয়ে যেই পরিসংখ্যান গ্রহণ করা হয়, পরিসংখ্যান মানে স্ট্যাটিস্টিক্যাল ডেটা, তাকেই বলে হচ্ছে সেন্সাস বা আদমশুমারি। একটি উর্দু শব্দ, আদম কথার অর্থ মানুষ এবং শুমারি কথার অর্থ হচ্ছে গণনা। এখান থেকে একটা এমসিকিউ আসবে, 1872 সালে ভারতে প্রথম আদমশুমারি শুরু হয় এবং ভারতের সর্বশেষ আদমশুমারি হয় মানে 15তম, যেটা 2011 সালে। 2021 সালে একটা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি করোনার জন্য, তাই না? হচ্ছে মনুষ্য শক্তি বা ম্যান পাওয়ার। মানে কোনো দেশে, তৃতীয় বিশ্বের দেশগুলিতে অফুরন্ত জনশক্তি রয়েছে, যে শক্তির মানে এই যে শক্তি মানে অনেক পপুলেশন, মানে আমাদের এখানে জনসংখ্যা প্রচুর বেশি, এই যে মানুষের জনসংখ্যাকে কাজে লাগিয়ে যে সমস্ত কাজ করা হচ্ছে, এই যে মানুষের শ্রমশক্তি, নৈপুণ্য, দক্ষতা, এটাকেই বলে হচ্ছে ম্যান পাওয়ার। এবার কি আছে বলেছে, ভারতের জনসংখ্যার বন্টন। কি বলেছে, ভারতের সর্বাধিক জনসংখ্যা রয়েছে উত্তরপ্রদেশে এবং সর্বনিম্ন জনসংখ্যা রয়েছে সিকিমে। এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ এই দুটো। লাস্ট সেন্সাস 2011 সালে অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা 121 কোটি। এখানে প্রচুর এমসিকিউ দেওয়া আছে আমাদের, দেখো এখানে বলেছে চীনের পর দ্বিতীয় জনবহুল দেশ হচ্ছে ভারত, কিন্তু এটা চেঞ্জ হয় কোনো কোনো সময়। ওয়ার্ল্ডোমিটারের রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছিল যে চীনের জনসংখ্যাকে ইন্ডিয়া বাইপাস করেছে, অর্থাৎ ইন্ডিয়া ওয়ার্ল্ডের ফার্স্ট, কিন্তু লাস্ট ডেটা অনুযায়ী এখানে লেখা আছে বা আমরা জানি যে চীন বিশ্বে প্রথম। এবং এখানে দেখো কি বলেছে, বিশ্বের 6 জন মানুষের মধ্যে একজন ভারতীয়। পশ্চিমবঙ্গের জনসংখ্যা হচ্ছে 3.13 কোটি। প্রশ্ন আসবে রাজ্যগত জনসংখ্যা। রাজ্যগুলির মধ্যে দেখো উত্তরপ্রদেশ সব থেকে বেশি জনসংখ্যা, এখানে মোট 19.96 কোটি মানুষ বসবাস করে, যা দেশের জনসংখ্যার 16%, 16.49%। তাহলে প্রশ্ন আসতে পারে, কিন্তু খুব ঘুরিয়ে যদি প্রশ্ন দেয় তখন আসবে সব থেকে বেশি কত এবং দেশের এটা কত পার্সেন্ট অংশ নিয়ে আছে। খুব মন দিয়ে ভিডিওটা দেখবে স্টুডেন্টরা। এবং সিকিম হলো সর্বাপেক্ষা জনবিরল রাজ্য, মোট লোক সংখ্যা মাত্র 6.08 লক্ষ, যা দেশের মোট জনসংখ্যার 0.05%। দেখো স্ট্যাটিস্টিক্যাল ডেটা, তাই না? মনে রাখতে হবে খুব সুন্দর করে। কি বলেছে, কেন্দ্রীয় অঞ্চলে জনসংখ্যা। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে দিল্লির জনসংখ্যা সর্বাধিক 1.68 কোটি, যা দেশের মোট জনসংখ্যার 1.38%। তাহলে ভাবো
দিল্লির জনসংখ্যা এত ছোট একটা এরিয়াতে তার জনসংখ্যা কত ভয়ঙ্কর, এবং জনঘনত্ব দিক থেকে এটা ভয়ঙ্কর হবে। এবং লাক্ষাদ্বীপের জনসংখ্যা সবচেয়ে কম, এবং পশ্চিমবঙ্গ জনসংখ্যায় আমাদের ভারতে 4 নম্বর স্থান নিয়েছে। অঞ্চলগত জনসংখ্যা, দেশের মধ্যে গ্রামীণ জনসংখ্যা আমাদের অনেক বেশি। আমাদের মোট হচ্ছে গ্রামীণ জনসংখ্যা হচ্ছে 83.3 কোটি, যা মোট জনসংখ্যা 68% গ্রামে বসবাস করে, এবং আমাদের শহরের লোক হচ্ছে 31%। তাহলে ভাবো, আমাদের যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষের মোট জনসংখ্যা 68.8% লোক গ্রামে বসবাস করে, এবং মাত্র 31.2% লোক টাউনে বসবাস করে, মানে শহরে বসবাস করে। তাহলে আমাদের কিন্তু ভারতে গ্রামীণ জনসংখ্যা অনেক বেশি। তোমরা বা আমরা যারা স্টুডেন্ট আছি শহরাঞ্চলে, তারা ভাববে না যে শুধুমাত্র যে সবাই যে খুব আর্থিকভাবে সচ্ছল। আমরা বলি আমাদের ভারতের ইকোনমিক কন্ডিশন কিন্তু অনেকটাই পিছিয়ে আছে অন্যান্য উন্নত দেশের থেকে, তাহলে কিন্তু এটা বাস্তব ঘটনা। তোমরা এখানে স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখলেই বুঝতে পারছো। তাহলে ভেবে নাও, এই ভেবে নেও না, তোমাদেরকে ভাবতেই হবে যে আমাদের এই লেসনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে আমি যে ব্যাপারগুলো বলছি, তোমরা খুব মন দিয়ে শুনবে, তারপরে বইয়ে মার্কিং করবে, শোনার সঙ্গে সঙ্গে মার্কিং করবে না, ঠিক আছে? এবার কি বলতে হবে, লিঙ্গগত জনসংখ্যা মানে নারী পুরুষ। বলেছে ভারতে মোট পুরুষ জনসংখ্যা 62.37 কোটি, যা দেশের মোট জনসংখ্যার 51.54%। উত্তরপ্রদেশে পুরুষ জনসংখ্যা সব থেকে বেশি, খুব ইন্টারেস্টিং ডেটা কিন্তু এখানে। সিকিমে এবার সর্বনিম্ন। এবং মোট নারী জনসংখ্যা হচ্ছে 58.65 কোটি, যা দেশের মোট জনসংখ্যা 48%। তাহলে আমাদের পুরুষ জনসংখ্যা 51%, রাউন্ড ফিগার 51, এটা 48। কিন্তু পরের কথাগুলোকে বাদ দেওয়া যাবে না, হ্যাঁ, পয়েন্টের পরে ঘটলে বাদ দেওয়া যাবে না। তা দেখে নাও, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা, খুব দামি, এবং তোমাদের পরীক্ষায় তো আসবেই, তার সাথে সাথে তোমাদের নিজস্ব যে নলেজ, নিজস্ব পার্সোনালিটি জিওগ্রাফির প্রতি কিন্তু এনহ্যান্স করবে এই সমস্ত ডেটাগুলো যদি জানো। খুব সুন্দর কথা বলতে পারবে তুমি। তারপরে কি আছে, বয়সগত জনসংখ্যা। ভারতে 15 বছর ও তার বেশি বয়স্ক জনসংখ্যা প্রাপ্তবয়স্ক বলে, যেটা হচ্ছে এত কোটি, এবং মোট জনসংখ্যার 69%। এবং ভারতে অপ্রাপ্ত বয়স্ক জনসংখ্যা মানে 0 থেকে 14 বছরের জনসংখ্যা হচ্ছে 37 কোটি, যা মোট জনসংখ্যার 30%। তাহলে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের প্রাপ্তবয়স্ক জনসংখ্যা প্রায় 70%-এর কাছাকাছি, আর এটা হচ্ছে 30%-এর কাছাকাছি। নির্ভরশীল জনসংখ্যা, নির্ভরশীল জনসংখ্যা মানে যাদের কোনো ইকোনমিক আর্ন ঘটে না, অর্থাৎ একদম ছোট্ট থেকে 14 বছর এবং 60 ইয়ার্স এর বেশি, মানে 14 বছরের কম আর 60 বছরের বেশি, এদের কোনো ইকোনমিক ইনকাম থাকে না লিগালি। তাহলে এটা কত আছে আমাদের, মোট হচ্ছে এই 39.4, মানে প্রায় 40%-এর কাছাকাছি। তাহলে এত লোক আমরা বেকার বসে আছি। এবার কি বলেছে, মোট জনসংখ্যা অঞ্চল। এবার এটা হচ্ছে আমাদের ভারতে 28টি রাজ্য আছে, এবং এই রাজ্যকে 5টা ভাগে ভাগ করা হয়েছে কোথায় কিরকম জনসংখ্যা অনুযায়ী। স্টুডেন্ট দেখো, এখানে একটা টেবিলের মাধ্যমে 2001 সাল 2011 সালে কতটা জনসংখ্যা ছিল এবং তার কি চেঞ্জেস হয়েছে সেটা দেওয়া আছে, এবং জনঘনত্বও কতটা ছিল 1 সালে এবং 2011 সালে, তার চেঞ্জেস কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা তোমাদের নিজস্ব স্যাটিসফ্যাকশন বা নিজস্ব নলেজ বৃদ্ধির জন্য কিন্তু এটা একবার দেখতে পাবে। এবার যেটা আমি বললাম জনসংখ্যার আঞ্চলিক বন্টন, দেখো কি বলছে, অতি ঘন জনবসতি। কি বলেছে, প্রতি বর্গ কিলোমিটারে 1000 জনের বেশি। কোন কোন রাজ্য, বিহার, পশ্চিমবঙ্গ। তোমাদের এখান থেকে কি প্রশ্ন আসবে, ভাবো একটা রাজ্য তুলে দিল পশ্চিমবঙ্গ, এবং নিচে প্রশ্ন লিখে দিল যে এটি কোন জোনে পড়ে, অতি ঘন না ঘন না একদমই ঘন না, ঠিক আছে? তো তোমাকে তখন বলতে হবে এটা অতি ঘন জনবসতি অঞ্চলের মধ্যে পড়ে। বুঝতে হবে যে 1000 জনের বেশি প্রতি বর্গ কিমিতে। বর্গ কিমি মানে 1 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে? এই 1 স্কোয়ার কিলোমিটারে কতজন লোক বসবাস করে। এটা 1 কিলোমিটার, এটা 1 কিলোমিটার, এটা 1 কিলোমিটার, 1 কিলোমিটার, মানে 1 স্কোয়ার কিলোমিটার। কারণ কি কারণে এখানে এত বেশি জনবসতি? কৃষি প্রধান দেশ, হ্যাঁ, শিল্প আছে, ঠিক আছে, ভালো সয়েল আছে, এই সমস্ত কারণে, এবং সমভূমিযুক্ত অঞ্চল, তাই এখানে সব থেকে বেশি জনঘনত্ব। এখানে একটা ছবি দিয়েছে, দেখো, যে পশ্চিমবঙ্গ, বিহার, এখানে সব থেকে বেশি জনবসতি। এখানে কালারের মাধ্যমে শেডিংটা করা হয়েছে, এটাকে বলা হচ্ছে কোরোপ্লেট ম্যাপ। তোমাদের সিলেবাসে আছে এটা আঁকানো। এবার কি বলেছে, ঘন জনবসতি 501 থেকে 1000 জন যুক্ত অঞ্চল। রাজ্যগুলো দেখে নাও কে কে আছে। কারণ সেম ভাবে মধ্যম কত বলেছে, 251 থেকে 500 জন প্রতি বর্গ কিমি থাকবে। রাজ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং বলেছে নিম্ন জনবসতি, মানে 101 থেকে মাত্র 250 জন কোথায় কোথায় আছে। এই যে কাশ্মীর, হিমাচল প্রদেশ, মেঘালয়, এই সমস্ত জায়গায় আছে। লাস্ট হচ্ছে একদম অতি বিরল, মানে প্রায় নেই, 100 জনের কম। কোথায় কোথায়, অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিম, আন্দামান, এই সমস্ত জায়গা। এবার বলেছে ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ। তারতম্যের কারণ মানে কোথায় কোথায় কেমন জনসংখ্যা আছে। এটা আমি যখন তোমাদের, খুব মন দিয়ে শোনো, আমি যখন তোমাদের মানবীয় ভূগোল থেকে জনসংখ্যা চ্যাপ্টারটা পড়িয়েছিলাম, তখন আমি কিন্তু এটা একটা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলাম যে কেন,
ওই সমস্ত অঞ্চলে সব থেকে বেশি জনসংখ্যা থাকে। এটা তোমরা ওই ভিডিও থেকে দেখে নিবা। এটা সেম যেহেতু টপিক, আমি আমার ব্যাখ্যা দিচ্ছি না। প্রাকৃতিক কারণ, অপ্রাকৃতিক কারণ এবং সামাজিক কারণ ওখানে বলা হয়েছিল ডিটেলসে। এখানে একটা ইনফোভিডিয়া টাইপের আছে, এটা তোমরা পড়ে নিবা। এবার বলেছে জনঘনত্ব। জনঘনত্ব অনুযায়ী কি কি আছে? বলছে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় বসবাসকারী মোট জনসংখ্যাকে জনঘনত্ব বলে। বর্গ কিলোমিটার, আমি একটু আগে বললাম যে 1 স্কয়ার কিলোমিটার করে চারদিকে দাগ টানলে এদিকে 1 স্কয়ার 1 কিলোমিটার, এদিকে 1 কিলোমিটার 1 কিলোমিটার, তাহলে এটা হচ্ছে একটা বর্গ কিলোমিটার এরিয়া। তাহলে আমরা কিভাবে বের করব এই ক্যালকুলেশনটা? কি বলেছে, কোন দেশ বা অঞ্চলে বসবাসকারী মোট জনসংখ্যা ও মোট জমির পরিমাণ বা ক্ষেত্রমানের সংখ্যা সূচক অনুপাতকে জনঘনত্ব বা ডেন্সিটি অফ পপুলেশন বলে। অর্থাৎ ভূপৃষ্ঠে মানুষের বন্টনগত তারতম্যের সূচকই হলো জনঘনত্ব। এটি সর্বদা পূর্ণমানে প্রকাশ করা হয়। এটি মানুষ ও জমির পরিমাণগত সম্পর্ক নির্দেশ করে। এর থেকে কাম্য জনসংখ্যার ধারণা পাওয়া যায় না। ভালো কথা। এবার কিভাবে আমরা কোনো জায়গায় জনঘনত্ব নির্ধারণ করব? কি বলেছে, কোন অঞ্চলের মোট জনসংখ্যাকে মোট জমির পরিমাণ দ্বারা ভাগ করতে হবে। কিভাবে আছে ফর্মুলা দেখো, ভালো করে দেখো কি বলেছে। দেখো, জনঘনত্ব সমান সমান মোট জনসংখ্যা ভাগ মোট জমির পরিমাণ। উদাহরণ কিভাবে এটা এই ফর্মুলাটা কিন্তু পরীক্ষায় আসতে পারে তোমাদের, ঠিক আছে? খুব মন দিয়ে দেখে রাখবে, এই ফর্মুলাটা পরীক্ষায় কিন্তু আসার চান্স আছে। বলছে ভারতের জনসংখ্যা 121.01 কোটি এবং ক্ষেত্রমান, মানে ভারতের টোটাল ক্ষেত্রমান কত, কত এরিয়া নিয়ে ভারত আছে, 31.66 লক্ষ বর্গ কিলোমিটার। ফর্মুলা অনুযায়ী এটা ভাগ এটা সমান সমান এটা হচ্ছে আমাদের ভারতের জনঘনত্ব, 382 জন প্রতি বর্গ কিলোমিটার। তাহলে আমাদের লাস্ট সেন্সাস অনুযায়ী 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের জনঘনত্ব 382 জন। পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত বলেছে দেখো, 1029 জন। জনঘনত্বের বিচারে বিহার হচ্ছে সব থেকে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য এবং অরুণাচল প্রদেশ হচ্ছে সব থেকে কম জনঘনত্বপূর্ণ রাজ্য এবং পশ্চিমবঙ্গ ভারতের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য, সব স্ট্যাটিস্টিক্যাল ডেটা। এবং কেন্দ্রীয় যে কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো আছে সেখানে দিল্লির জনঘনত্ব সর্বাধিক এবং লাদাখের জনঘনত্ব সব থেকে কম। মানে লাদাখে দেখো 1 স্কয়ার কিলোমিটার এরিয়াতে মাত্র 5 জন বসবাস করে। তাহলে ভাবতে পারছো কি ভয়ঙ্কর জায়গা, মানে একদমই নেই বাবা। এই যে 1 স্কয়ার কিলোমিটার, এদিকে 1 কিলোমিটার, এদিকে এদিকে ওয়ান, এখানে মাত্র 5 জন লোক বসবাস করে, তো ভাবতে পারছো। আর সেম ভাবে দিল্লিতেই এখানে কতজন লোক বসবাস করে, 11,297 লোক। ভাবতে মানে এখানে থাকা যাচ্ছে না, দিল্লিতে গিজ গিজ করছে, আর লাদাখে ফাঁকা। এক পার্থক্য কিন্তু বুঝতে হবে তোমাদের, তাই না? সেম ভাবে এখানে একটু ব্যাখ্যা দিয়েছে জনঘনত্বপূর্ণ অঞ্চল, যেটা একটু আগে তোমাদের আমি দেখালাম যে অতি ঘন, নিম্ন। জনসংখ্যা বৃদ্ধি, ভারতের পপুলেশন গ্রোথ। এখানে প্রচুর স্ট্যাটিস্টিক্যাল ডেটা আছে স্টুডেন্ট, তোমরা খুব মন দিয়ে এটা ভালো করে স্টাডি করবে জায়গাটা। সেম ভাবে এখানে কিছু ক্যালকুলেশন দেওয়া আছে এবং ডেটা দেওয়া আছে, স্টুডেন্টদের জন্য খুব দরকারি। এটা খুব মন দিয়ে পড়তে হবে তোমাদের। এবং ভারতের জন্মহার মৃত্যুহার নিয়ে একটা টেবিল করা আছে, এই টেবিলটা একবার দেখে নিবে, তেমন কোনো প্রশ্ন আসবে না এখান থেকে। এবং বলেছে এখানে ভারতের অধিক জনসংখ্যা বৃদ্ধির কারণ, মানে জনসংখ্যা কেন বৃদ্ধি পাচ্ছে এত পরিমাণে, তার দেখো বিভিন্ন কারণ আছে। যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে শিক্ষা। মানে স্টুডেন্টদের বা আমাদের মধ্যে শিক্ষার খুব নিম্নমান, আমরা পড়াশোনা করছি কিভাবে করছি, পড়তে লাগে তাই পড়ছি, কিন্তু প্রপার ওয়েতে আমরা পড়ছি না, আমাদের মধ্যে কোনো সচেতনতা নেই, আমরা অস্বাভাবিক কাজ করছি এবং অসচেতন ভাবে করছি। এবং পুত্র সন্তান লাভের আকাঙ্ক্ষা, এরকম করে প্রচুর কারণ আছে। চিকিৎসার উন্নতি, আগে ভাবো কোনো রকম সমস্যা হলে মানুষ মরে যেত, কিন্তু এখন মরছে না, বেঁচে যাচ্ছে। এই সমস্ত পয়েন্টের মধ্যে সব থেকে প্রধান পয়েন্ট হচ্ছে শিক্ষা নিম্নমান, ঠিক আছে? এই এডুকেশনাল সিস্টেম, মানে তুমি যদি প্রপার শিক্ষিত হও তাহলে তোমার মধ্যে বিয়ে করার প্রবণতা এবং সন্তান লাভের প্রবণতা সেটা অনেক পরে গিয়ে সৃষ্টি হবে। শিক্ষার আলো থেকে যত দূরে থাকবা তোমরা, এই দুটো জিনিস খুব তাড়াতাড়ি হবে, যার ফলে ভারতের বা গোটা বিশ্বের পপুলেশন বৃদ্ধি হচ্ছে এবং সেটা খুবই বাজে। জনসংখ্যা বৃদ্ধি সূত্র কি বলেছে, জনসংখ্যা বৃদ্ধি সমান সমান মোট জন্মসংখ্যা মাইনাস মোট মৃত্যু সংখ্যা প্লাস অভিবাসন মাইনাস প্রবাসন। এটা হচ্ছে একটা ফর্মুলা, তোমাদের দিতে পারে পরীক্ষাতে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস টাইপে। এবার এই যে ভারতের জনসংখ্যা যে বৃদ্ধি পেয়েছে, এটা কিভাবে বৃদ্ধি পেল? দেখো প্রথম পর্যায়ে কি বলেছে, নিশ্চল অবস্থা, মানে 1901 থেকে 1921 পর্যন্ত। এই সময় জনসংখ্যা তেমন বৃদ্ধিই পায়নি, একদম কম ছিল বলতে পারো। দ্বিতীয় পর্যায়ে কি হয়েছে দেখো, ধীর গতি বৃদ্ধি, মানে আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। দেখো বারগ্রাফটা দেখো কিভাবে জনসংখ্যা ভারতে বৃদ্ধি পেয়েছে, দেখতে পাচ্ছ 2011 সালে লাস্ট ডেটা। তৃতীয় পর্যায়ে জনবিস্ফোরণ হয়, তোমাদের বলতে পারে এমসিকিউতে ভারতের জনবিস্ফোরণ কোন পর্যায়ে দেখা যায়, তখন তোমাদেরকে বলতে হবে জনসংখ্যা বৃদ্ধির তৃতীয় পর্যায়ে, সালটা হচ্ছে 1951 থেকে 1981 সালের মধ্যে, ঠিক আছে? এই সময় জনবিস্ফোরণ ঘটে। জনবিস্ফোরণ মানে হচ্ছে
অল্প সময়ে অনেক বেশি পরিমাণে বেবি যদি জন্ম নিয়ে নেয় তখন তাকে জনবিস্ফোরণ বলে। এবং 4 নাম্বার পর্যায়ে কি বলেছে, ক্রমহ্রাসমান বৃদ্ধি, মানে 1981 থেকে 2011 সালে এক্ষেত্রে কি হয়েছে, জনসংখ্যার বৃদ্ধির ঊর্ধ্বমুখী গতি নিম্নমুখী হয়ে যায়, মানে মানুষের মধ্যে শিক্ষা বৃদ্ধি পায়, নারী শিক্ষার প্রসার ঘটে, মানুষ সচেতন হয়, যার ফলে কি হচ্ছে, জনসংখ্যা আস্তে আস্তে মানে জন্ম হারটা একটু কমে যাচ্ছে। যেমন আমি একটা উদাহরণ দিই, আগে দেখবে তোমাদের ফ্যামিলিতে হয়তো দাদু বা দিদাদের দেখবে 8টা 9টা বা 10টা করে ছেলে মেয়ে থাকতো। মানে তোমাদের আমি, যারা আমার ভিডিও দেখছো বর্তমানে ক্লাস 11 12 পড়ো, তোমাদের আমি দাদু দিদার কথা বলছি, মানে মা বাবা আছে তার মা বাবা, অনেক ভাই বোন থাকতো, মানে দাদু দিদারা 8 জন 10 জন করে থাকতো ফ্যামিলিতে। কিন্তু এখন দেখবে তোমাদের ফ্যামিলিতে ম্যাক্সিমাম 2 জন 3 জন, অনেক জায়গায় 1 জন, তাই না? তার মানে প্রত্যেকটা ফ্যামিলিতে যদি 10 জন বেবি নেওয়ার পরিবর্তে 2 জন বা 3 জন বা 1 জন করে নেয়, তাহলে তো জনসংখ্যা বৃদ্ধির হার নিম্নমুখী হবে, তাই না? তো এটা যথেষ্ট একটা ভালো চিন্তাধারা। এবং উন্নত দেশে মানুষদের মধ্যে একটা চিন্তা ভাবনা আছে যে তারা সন্তানই গ্রহণ করবে না, কোনো রকম বেবি তারা নেয় না। তো এর ফলেও সেখানে নিম্ন জনসংখ্যা বা নেগেটিভ গ্রোথ অফ পপুলেশন দেখা যায়। মেন কথা হচ্ছে, তোমার মধ্যে শিক্ষা যত বিস্তার ঘটবে, প্রপার শিক্ষা করতে হবে, ঠিক আছে, ততই তোমার মধ্যে এই সমস্ত জনসংখ্যা রিলেটেড বা আদার্স পজিটিভ মাইন্ড বা সাস্টেনেবল মাইন্ড গ্রো করবে। মানে পুঁথিগত শিক্ষা থেকে তোমাকে অরিজিনাল ভাবে শিক্ষিত হবে, মানে সুশিক্ষিত হতে হবে। ওই বইয়ের পাতা পড়ে পড়লাম তাহলে না, তোমাকে বাস্তব শিক্ষা নিতে হবে, যেটা আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে স্টুডেন্টদের অনুপ্রেরণা দিয়ে থাকি অফলাইন বা অনলাইন ক্লাসে। সেই সমস্ত বিষয়গুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে বাস্তব জীবনে। এখানে লেখা আছে ভারতের কোন কোন জায়গায় বেশি জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে। অতি উচ্চ জনবৃদ্ধি অঞ্চল, মানে 25%-এর বেশি, মেঘালয়, অরুণাচল প্রদেশ, বিহার, এই 3টা রাজ্যে সব থেকে বেশি পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি পায়। মিডিয়ামগুলো দেখে নিবে। আর সব থেকে কম বৃদ্ধি পাচ্ছে নাগাল্যান্ড, কেরালা, জম্মু কাশ্মীর। ভারতের মধ্যে কেরালা সব থেকে শিক্ষিত রাজ্য, ঠিক আছে। দেখো এখানে বলছে উচ্চ জন্মহার, উন্নত বা উন্নয়নশীল দেশের তুলনায় ভারতের জন্মহার অনেক বেশি। কেন বেশি, তার বিস্তারিত কারণগুলো দেখো লেখা আছে। এই দেখো মেন সমস্যা, ভারতের গ্রামাঞ্চলে অল্প বয়সে বিবাহ, শহরাঞ্চলে হয়। হ্যাঁ, পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের সামাজিক মূল্য ও মর্যাদার অভাব, যা সন্তান ধারণে মেয়েদের মতামতের স্বল্প গুরুত্ব, মানে মেয়েদের মতামত ছাড়াও বিভিন্ন ফ্যামিলিতে সন্তান গ্রহণ করা হয়। এবং 15 থেকে 40 বছর, মানে 55% যুবক জনবসতি। হ্যাঁ, ইসলাম ধর্মাবলম্বীর মধ্যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে নিষেধাজ্ঞা, মানে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে মানে জন্ম নিয়ন্ত্রণ করা যাবে না বলে এরকম একটা ধর্মীয় মতবাদ আছে, যার ফলে তাদের পপুলেশন গ্রোথ রেটটা অনেক বেশি। হিন্দু এবং বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে কি পুত্র সন্তান লাভের আকাঙ্ক্ষা, অর্থাৎ ভাবো যদি 2 বা 3টে মেয়ে হয় তারপরে একটা ছেলে তারা দাবি করে, যার ফলে প্রচুর বেবি হয়ে যায়। ইসলাম ধর্মের মধ্যেও ভাবো কোন রকম মানে বেবি কন্ট্রোলের কোনো সিস্টেম নেই, তারা কন্টিনিউয়াসলি প্রচুর বেবি নিয়ে নিচ্ছে, যার ফলে কিন্তু ভারতের জনসংখ্যা এবং ইসলামিক স্টেট গুলো যে জনসংখ্যা যেগুলো সব পিছিয়ে আছে আমরা দেখতে পারি ওয়ার্ল্ডে। তো এই সমস্ত এই হিন্দু বৌদ্ধর মধ্যে পুত্র সন্তান লাভের আকাঙ্ক্ষা যদি কম হয়, ইসলামিক স্টেট গুলো যদি একটু শিক্ষিত হয় এবং পড়াশোনায় তারা মনোযোগী হয়, স্টুডেন্টরা যারা এখন ইয়াং জেনারেশন আছো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা সবাই ডেভেলপ করতে পারবা এবং তোমাদের বিভিন্ন দেশগুলো ডেভেলপ হবে। এবার কি বলেছে, হ্যাঁ, দরিদ্রের কারণে পুত্র সন্তানের মাধ্যমে ভবিষ্যতে অর্থনৈতিক নিরাপত্তা, মানে এটা দরিদ্রের দুষ্ট চক্র এটা। বা কোনো এক ফ্যামিলিতে একটা ছেলে হলো, সেই বাবা বা মা চায় যে আরো আমার দুটো দুটো বা 3টে যেন ছেলে হয়। এর ফলে কি হবে, পরবর্তীতে যেন আমার সেই সমস্ত ছেলেরা আমাকে ইনকাম করে খাওয়াতে পারে। এটা একটা দরিদ্রের দুষ্ট চক্র। এবং দেশের সার্বজনীন শিক্ষা বা নারী শিক্ষার প্রসার অভাব, এই সমস্ত কারণে আমাদের দেশে প্রচুর পরিমাণে কি হচ্ছে, পপুলেশন গ্রোথ হচ্ছে। মৃত্যুহার হ্রাস, মৃত্যুহার হ্রাসের মধ্যে বিভিন্ন কারণ আছে আমাদের। টেকনোলজি উন্নতি হয়েছে, চিকিৎসা ব্যবস্থা উন্নতি হয়েছে, এই সমস্ত কারণে আমাদের জনসংখ্যা কিন্তু অনেকটাই হ্রাস পাচ্ছে। এবার জাতিগত গঠন, আমাদের এখানে একটা আছে কম্পোজিশন অফ পপুলেশনে, এথনিক কম্পোজিশন, ঠিক আছে। একটা বলছে জৈবিক, একটা সাংস্কৃতিক, একটা অর্থনৈতিক, একটা হচ্ছে বায়োলজিক্যাল, একটা কালচারাল, একটা ইকোনমিক। এখানে 172 পেজে ভারতের জনসংখ্যা নীতি দেওয়া আছে, এটা কিন্তু একটু ভালো করে তোমরা রিড করে নিবে, আমাদের ইন্ডিয়ান পপুলেশন পলিসির মধ্যে কি কি বলা হয়েছে। এটা একটা তোমাদের প্রশ্ন আসতে পারে এখানে পয়েন্টগুলো থেকে। 169 পেজে ভারতের নারী পুরুষ জনসংখ্যার অনুপাতের গঠনটা খুব মন দিয়ে দেখবে, প্রচুর পরিমাণে দেখো স্ট্যাটিস্টিক্যাল ডেটা আছে বিভিন্ন স্টেট অনুযায়ী কার কোথায় কত পপুলেশন কম্পোজিশন আছে। নিচে একটা টেবিল আছে কত সাল অনুযায়ী 1000 জন পুরুষ পিছু নারী সংখ্যা কত, নারী সংখ্যা প্রতি 25,000, মানে 1000 জন পুরুষের পিছনে কতজন নারী। জনসংখ্যা সমস্যা, এই যে এত পপুলেশন হচ্ছে বৃদ্ধি, তার ফলে কি কি সমস্যা আছে সেটা নিয়ে এখানে বিস্তারিত দেওয়া আছে। এই সবার লাস্টে আমরা এই ভৌগোলিক পরিভাষা বা শব্দকোষটা পড়বো, আর ফ্যাক্ট ফাইল যেটা আছে সেটা পড়বো। এখান থেকে আমাদের অনেক এমসিকিউ আমরা পাবো। এখানে দেখো বংশগত একটা গঠন দেওয়া আছে। হ্যাঁ, নেগ্রিডো কোথা থেকে এসেছে, হ্যাঁ, প্রোটো অস্ট্রালয়েড কোথা থেকে এসেছে, মঙ্গোলয়েড কোথা থেকে এসেছে।
এবং জাতিগত কম্পোজিশন মানে কাস্ট কম্পোজিশন, ঠিক আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হ্যাঁ, এসটি, এসসি, কত রকম পপুলেশন আছে, কত পার্সেন্টেজ শেয়ার করেছে সেটা দেওয়া আছে। এজ কম্পোজিশন, হ্যাঁ, মানে শিশু জনসংখ্যা কত, প্রাপ্তবয়স্ক কত এবং বৃদ্ধ কত। এজ সেক্স পিরামিড আগেটা চ্যাপ্টার যখন পড়েছিলাম তখন কিন্তু এর বিস্তারিত ব্যাখ্যা আমি তোমাদের দিয়েছি। এবং নির্ভরশীল জনসংখ্যা ডিপেন্ডেন্ট পপুলেশন, মানে যারা হচ্ছে কোন রকম ইকোনমিক আর্ন করে না, শিশুরা আর হচ্ছে বৃদ্ধরা। তাই নির্ভরশীল জনসংখ্যা সমান সমান শিশু জনসংখ্যা আর বৃদ্ধ জনসংখ্যা। শিশু বলতে 0 থেকে 5, আর সেকেন্ড হচ্ছে 60 বছরের ঊর্ধ্বে যারা আছে। নির্ভরশীলতার অনুপাত, ডিপেন্ডেন্সি রেশিও, খুব গুরুত্বপূর্ণ এগুলা তোমাদের জন্য। লিঙ্গ অনুপাত, ফর্মুলা দেখো, লিঙ্গ অনুপাত মোট নারী সংখ্যা ভাগ মোট পুরুষ সংখ্যা ইন্টু 100। এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদের আসতে পারে পরীক্ষাতে। তারপরে দেখো এখানে ধর্মগত বন্টন দেওয়া আছে, মানে ধর্ম অনুযায়ী কোথায় কিরকম পপুলেশন আমাদের। ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই, কিন্তু এখানে বিভিন্ন ধর্মের লোক বসবাস করে। 2011 সালের সেন্সাস অনুযায়ী হিন্দু হচ্ছে ভারতের প্রধান এবং বিশ্বের দ্বিতীয় প্রধান ধর্ম। দেশের 96.63 কোটি লোক, মানে মোট জনসংখ্যার প্রায় 80%, ধরে নিলাম 79.8, মানে প্রায় 80% লোক হচ্ছে হিন্দু, ঠিক আছে। এবং 1951 সালের পর থেকে হিন্দু জনসংখ্যা দেখো 5.12% হ্রাস পেয়েছে। মানে 1951 সালের পর থেকে আমাদের দেশে হিন্দু জনসংখ্যা হ্রাস পাচ্ছে, কারণ হিন্দুদের মধ্যে একটা শিক্ষাগত গুড টেন্ডেন্সি আছে, তারা বিভিন্ন জায়গায় ভালো মতো পড়াশোনা করছে, যার ফলে তারা, যেটা বললাম তোমাদের ঠাকুর দ্বারা অনেকজন ছেলে মেয়ে ছিল, কিন্তু তোমাদের মা বাবা বা তোমরা পরবর্তীকালে যখন তখন হচ্ছে অনেকটা কম বেবি নেওয়ার চেষ্টা করছে স্টুডেন্টরা। এর ফলে কি হচ্ছে, অনেক কম জনসংখ্যার হারটা কমে যাচ্ছে আস্তে আস্তে। ইসলাম, এখানে কি লেখা আছে, এখানে কেন্দ্রীয় রাজ্যগুলির মধ্যে এটা ঠিক আছে, ভালো কথা। এবং ইসলামিক স্টেট বলেছে আমাদের সেন্সাস অনুযায়ী মুসলিম হলো ভারতের দ্বিতীয় প্রধান এবং বিশ্বের তৃতীয় প্রধান ধর্ম। দেশের মোট জনসংখ্যার 17% হচ্ছে 17 দশমিক এত কোটি, যেটা হচ্ছে মোট জনসংখ্যা, 14% হচ্ছে মুসলিম ধর্ম। মানে আমাদের ভারতবর্ষে 80% হচ্ছে হিন্দু ধর্ম লোক বসবাস করে, আর 14% হচ্ছে মুসলিম ধর্মের লোক বসবাস করে। এবং 1951 সালের পর থেকে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। 1951 সাল থেকে রেকর্ড 45.21% মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবং মুসলিম প্রধান রাজ্যগুলি হচ্ছে, এখানে কি বলেছে দেখো, লাক্ষাদ্বীপ। মুসলিম প্রধান রাজ্য ও কেন্দ্রীয় অঞ্চলগুলি হলো লাক্ষাদ্বীপ এবং জম্মু কাশ্মীর, মানে এই সমস্ত জায়গায় সব থেকে বেশি মুসলিম পপুলেশন আছে। এছাড়াও আসাম, পশ্চিমবঙ্গ, কেরাল প্রভৃতি জায়গাতেও আছে। আর আমাদের এখানে হিমাচল প্রদেশ ও ছত্তিশগড়ে আছে। আর খ্রিস্টান ধর্ম কি বলেছে সেন্সাস অনুযায়ী, খ্রিস্টান ধর্ম হচ্ছে ভারতের তৃতীয় প্রধান এবং বিশ্বের প্রধান ধর্ম। দেখো গোটা বিশ্বে হচ্ছে সব থেকে হচ্ছে খ্রিস্টান ধর্মের লোক বেশি বসবাস করে, এবং ভারতে হচ্ছে 3 নম্বর পজিশনে আছে। এবং খ্রিস্টান ধর্ম কত, 2.78 কোটি মানুষ। মোট জনসংখ্যার মাত্র 2.3% হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী লোক, খ্রিস্টান, ঠিক আছে। শিখ, শিখ হচ্ছে ভারতের চতুর্থ প্রধান ধর্ম, ঠিক আছে। মোট জনসংখ্যার হচ্ছে দেখো 1.72% হচ্ছে শিখ। এখানে শিখ সব থেকে বেশি বসবাস করে হচ্ছে আমাদের পাঞ্জাবে। তা দেখো তুমি গোটা ভারতবর্ষের একটা স্ট্রাকচার তুমি জানতে পারছো, তোমার মধ্যে কত ডেটা মাধ্যমে তুমি নিজে কতটা রিচ করতে পারলে এই 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 পয়েন্টের মাধ্যমে, দেখতে পাচ্ছ। তাহলে এইভাবেই তুমি হবে খুব মডার্ন, আধুনিক, এবং তোমার মধ্যে থাকবে সমস্ত বিষয় সম্পর্কে নলেজ, যদি তোমার সাবজেক্ট থাকে ভূগোল। দেন বলছে বৌদ্ধ। বৌদ্ধ হচ্ছে ভারতের পঞ্চম প্রধান ধর্ম। সারনা, এটা হচ্ছে ভারতের ষষ্ঠ প্রধান ধর্ম। জৈন হচ্ছে সপ্তম। পার্সি, অনেক আছে এরকম ছোট মোটো, তোমরা এগুলো দেখে নেবে, ঠিক আছে। এবার কি বলছে ভাষাগত গঠন, কি কি ভাষা আছে আমাদের, বিভিন্ন রকম ভাষায় কতজন লোক বসবাস করে, কোন ভাষায় কত লোক বসবাস করে, কোথায়, এত খুব সুন্দর এটা। ভাষা কি, কতজন এই ভাষা বলে এবং কোন কোন রাজ্যে বলা হয়। শিক্ষাগত গঠন, সাক্ষরতার হার, এগুলো পড়তে হবে তোমাদের হালকা করে। হ্যাঁ, পেশাগত গঠন পড়ে নিবা। মূল কর্মী, মেইন ওয়ার্কার্স, মার্জিনাল ওয়ার্কার্স এবং নন ওয়ার্কার্স। মেইন ওয়ার্কার মানে হচ্ছে কোনো অঞ্চলে যে সমস্ত কর্মী মানুষ থাকে তারা হচ্ছে বছরে 183 দিন এর বেশি কাজ করে, সেটা হচ্ছে মেইন ওয়ার্কার। মার্জিনাল ওয়ার্কার হচ্ছে 183 দিনে কম কাজ করে। আর নন ওয়ার্কার হচ্ছে সারা বছর কোনো কাজ পায় না, ঘুরে বেড়াচ্ছে। সামগ্রিক কর্মী, সেন্সাস অনুযায়ী দেখো কত রকম কর্মী আছে, তাদের পার্সেন্টেজ শেয়ার দিয়ে দিয়েছে এখানে। সাক্ষরতা অনুসারে কেরল হচ্ছে ভারতের সব থেকে সর্বাধিক রাজ্য, মানে শিক্ষার দিক থেকে এগিয়ে আছে। এবং বিহার হচ্ছে সব থেকে কম সাক্ষর, বিহারের সাক্ষরতার হার সবচেয়ে কম। এবং পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার দেখো 77%। এই দেখো কেরল হচ্ছে সব থেকে বেশি সাক্ষরতা যুক্ত রাজ্য, আর বিহার হচ্ছে সব থেকে কম সাক্ষরতা যুক্ত রাজ্য, আর পশ্চিমবঙ্গ হচ্ছে 77%। কিন্তু ইন্টারেস্টিং ভাবে বিহার যদি মানে বিহার স্ট্যাটিস্টিক্যাল ডেটা অনুযায়ী
ভারতের সব থেকে কম সাক্ষরতাযুক্ত রাজ্য, কিন্তু এই বিহার থেকে বড় বড় অফিসার র্যাঙ্ক বেরোয়, মানে ইউপিএসসি এক্সামে ম্যাক্সিমাম টপার এই বিহার থেকেই আসে। আমি জানি না কেন, এটা এটা আমার কাছে এখনো একটা কোশ্চেন মার্ক। অ্যাকচুয়াল অ্যান্সার আছে, কিন্তু এই ভিডিওর মাধ্যমে সেই অ্যান্সার দিলে ফাইট লেগে যাবে আমাদের মধ্যে, তো আমি সেটা বলবো না এখন। যাই হোক, তো বিহারের সাক্ষরতার হার হচ্ছে অনেক কম হওয়া সত্ত্বেও সেখান থেকে বড় বড় ইউপিএসসি টপ এ র্যাঙ্কের অফিসার বেরোচ্ছে। আর কেরল রাজ্যে সাক্ষরতার হার সব থেকে বেশি হওয়া সত্ত্বেও সেই সমস্ত রাজ্য থেকে প্রচুর নেগেটিভ পিপল সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত হচ্ছে। তো এটা একটা অন্যরকম কথা, সেটা আমি এই শিক্ষামূলক ভিডিওতে বলতে চাচ্ছি না। সেম ভাবে দেখো, নারী শিক্ষার হার, নারীদের সাক্ষরতা দেখো 65%, আর পুরুষদের সাক্ষরতা 82%। তার মানে নারীরা পিছিয়ে আছে। এবং ভারতের সামগ্রিক সাক্ষরতা হচ্ছে 74%। তাই দেখতে পাচ্ছ কত সুন্দর স্ট্যাটিস্টিক্যাল ডেটা। ভাবো, এর মাধ্যমে তুমি তোমার দেশ এর সম্পর্কে কত ডিটেলস বিস্তারিত জানতে পারলা। তার মানে তুমি কতটা স্মার্ট হয়ে যাচ্ছ ভৌগোলিক দিকে। এবার এখানে এই যে ছোট প্রশ্ন যে জায়গাটা আছে, এখানে প্রচুর ছোট প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টস দেওয়া আছে, যেগুলো তোমাদের সাবজেক্ট এবং ভারত সম্পর্কে জানতে অনেক স্ট্রং করবে তোমাদের। তাহলে এটাই ছিল আজকে আমাদের ভারতের পপুলেশন বা ইন্ডিয়ান পপুলেশন নিয়ে টপিক। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আবার আসবো তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। এবং তার আগে এর এমসিকিউটা আমি ফলো তোমাদের করিয়ে দিব, তারপর আবার দেখা হচ্ছে তোমার সাথে। আজকে এখানেই অফ করলাম।